রোমান, চলুন শুনে আসি আপনার ঘটনা। আমি মোস্তফা আলম রোমান। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘটনাটি মোটামুটি মাসখানেক আগে মোহাম্মদ সাব্বির হোসেন নামে একজন আমাকে পাঠিয়েছিলেন। তো আমি সরাসরি ঘটনায় চলে যাই। মেইনলি যিনি ঘটনাটি আমাকে পাঠিয়েছেন উনি দেশের বাইরে থাকেন, একজন প্রবাসী। ওনার বাসা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়। তো ঘটনাটি ঘটে ওনার বড় আম্মুর ছোট ভাইয়ের সাথে আর কি। ওনাদের বাসা ছিল ঈশ্বরদী উপজেলার মোকাররমপুর গ্রামে আর কি। তো মোটামুটি কবে, এটা হচ্ছে 2020 বা 21 সালের দিকের ঘটনা। তো সাব্বির ভাইয়ের সাথে ওনার যে বড় আম্মু, ওনার ছোট ভাইয়ের মোটামুটি বেশ ভালো একটা সম্পর্ক ছিল। ছোটবেলা থেকেই তারা প্রায় একসাথে, এবং খেলাধুলা বা গল্প গুজব সব কিছুই মোটামুটি একসাথেই আর কি। তো বেশ ভালো পরিচিত থাকার কারণে তারা যখন গ্রামের বাড়িতে যাইতো আর কি, মোকাররমপুরে আর কি, তো তখন মাঝে মাঝে ঈদের মধ্যে দেখা বা সব কিছুই তারা একসাথেই করতো আর কি। তো ছেলেটা যার কথা আমি বলছি, তার বড় আম্মুর ভাই, সে বেশ ধার্মিক প্রকৃতির ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এবং ওই এলাকাতেই একটা মোটরসাইকেল গ্যারেজে তিনি কাজ করতেন আর কি। তো ঘটনাটি ঘটে 2021-এর শেষের দিকে। হঠাৎ করেই আসলে তার বড় আম্মুর যে ছোট ভাই, সে অসুস্থ হতে শুরু করে, এবং মাঝে মাঝে তার জ্বর দেখা দেয়, মাঝে মাঝে বুক ব্যথা, পেট ব্যথা, এবং শারীরিকভাবে সে দুর্বল হতে শুরু করে। কিন্তু বাড়ির মানুষজন বিষয়টাকে একটু স্বাভাবিকভাবেই নেয় আর কি। হতে পারে সেটা শারীরিক কোনো অসুস্থতা বা এরকম কিছু ধরে নেয় আর কি। তো সেভাবে ডাক্তারের কাছেও তারা শুরুর দিকে যায়নি, বা নর্মাল জাস্ট মেডিসিনের মাধ্যমে তারা সেটাকে কিওর করার চেষ্টা করেছে। তো এভাবে 2-3 মাস যাওয়ার পরে অসুস্থতা আসলে বাড়তে থাকে। মাঝে মাঝে তার রক্ত বমি হতো, কিন্তু ভয়ের কারণে সে বিষয়গুলো বাড়ির কারোর সাথে শেয়ার করতো না। তো এইটা অনেক দিন চলার পরে, মোটামুটি আরও 1-1.5 মাস চলার পরে, একদিন সকালবেলা আর কি, সে তার মায়ের কাছে শুয়েছিল, এবং হুট করে সেখান থেকে উঠে ওয়াশরুমে যখন সে যায়, তো তখনও তার রক্ত বমি হয় আর কি। এবং বাড়ির যারা মানুষ ছিলেন তার মধ্যে থেকে একজন, তার ভাবি আর কি, বিষয়টা লক্ষ্য করেন এবং বাড়ির মানুষদেরকে বলেন যে আসলে একটু আগে সে বমি করলো এবং আমার মনে হলো সেখান থেকে রক্ত বেরোচ্ছে, তো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। তো তারা শুরুতেই ওখান থেকে, পাবনা থেকে আর কি, রাজশাহীর দিকে আসেন। রাজশাহী মেডিকেলে তাকে চেক আপ করেন, বাট সেখানে খুব একটা লাভ হয়নি বললেই চলে। তো পরবর্তীতে তারা ফিরে আসেন, গ্রামের কিছু নর্মাল যে ডাক্তারগুলো আছে তাদের কাছ থেকে সাজেশন নেন যে কোথায় গেলে বেটার হয়, বাট সেরকম কোনো সাহায্য তারা পাননি। তো এইভাবে কিছুদিন চলার পরে মোটামুটি সে আর একটু অসুস্থ হইতে থাকে, অ্যান্ড তার ওজন কমতে থাকে। তো এরপরে যখন একবারেই সে শয্যাশায়ী হয়ে যাওয়ার মতো অবস্থা, তাকে ঢাকাতে নিয়ে যাওয়া হয় আর কি। তো ঢাকা নিয়ে যাওয়ার পথে তাকে একটা মাইক্রোবাসে করে ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং সাব্বির ভাইয়ের যিনি বড় আম্মু, তো তারই আরেকজন রিলেটিভ, সে নাকি তার বড় আম্মুকে বলেছিল যে অনেকদিন হলোই তো ছেলেটা অসুস্থ, কয়েকজন ডাক্তারকেও তো দেখানো হয়েছে, কোনো রোগ তো আসলে ধরা পড়ছে না, তো আমার একটু সন্দেহ লাগছে। তো আশেপাশের কোনো মসজিদের ইমাম বা কোনো হুজুর বা এনাদের কারোর সাথে কথা বললে মনে হয় ভালো হয়, আমার বিষয়টা স্বাভাবিক লাগছে না। তো পরবর্তীতে উনিও সায় দেন বিষয়টাতে যে হ্যাঁ আসলে এরকমটা হতে পারে। ঢাকাতে উনি মুভ করেন নাই, উনি গ্রামেই ছিলেন, সাব্বির ভাইয়ের বড় আম্মু উনি গ্রামেই ছিলেন। তো উনি ওখান থেকে ওনার বাপের বাড়িতে যান। বাপের বাড়ির দূরত্বটা খুব একটা বেশি না, এবং ওখানে তার বাবার সাথে কথা বলে একজন ইমামের সাথে উনি যোগাযোগ করেন। উনিও হুজুর, বাট কবিরাজি বিষয়গুলো উনি জানতেন এবং করতেন আর কি। তো পরবর্তীতে উনি সব বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেন, পুরোটা ডিটেলসে বলেন যে আসলে এরকম হচ্ছে, অনেকদিন হলোই সে অসুস্থ, বাট রক্তবমির বিষয়টা আমরা কিছুদিন আগে জানতে পেরেছি, এবং ডাক্তার দেখানো হয়েছে, সেরকম কোনো রিপোর্ট নাই বা আপডেটও নাই। তো পরবর্তীতে সেই হুজুর তাকে বলেন যে আচ্ছা ঠিক আছে, আমাকে 2 দিন সময় দেন, আমি চেষ্টা করে দেখি, যদি আমি কিছু জানতে পারি আমি আপনাদেরকে জানাবো, আপনারা 2 দিন পরে আসেন। তো পরবর্তীতে ওনারা ওখান থেকে চলে যান, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ঢাকাতে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তার বড় আম্মুর ছোট ভাইকে যখন ঢাকাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তিনি রাস্তাতেই আসলে মারা যান। তিনি শারীরিকভাবে এতটাই অসুস্থ ছিলেন এবং এভাবে শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন যে তার
কিভাবে বোঝাবো, আসলে ওই রুটে আসলে তার সেরকম কিছু করার ছিল না, বা লাস্ট মোমেন্ট বলতে পারি আমরা। তো পরবর্তীতে তাকে ঢাকা থেকে নিয়ে আসা হয়, মাঝ রাস্তা থেকেই আসলে ব্যাক করানো হয়। তো পরবর্তীতে গ্রামে নিয়ে আসা হয়, সেখানে জানাজা, গোসল সব কিছু, দাফন কাফনের আয়োজন করা হয়, এবং সেখানে নাকি অনেক মানুষ হয়েছিল। যেহেতু গ্রামের ছোট্ট একটা ছেলে, তার বয়স খুব বেশি না, 16 অথবা 17 বছর বয়স, তো অনেক মানুষের আসলে মায়া থাকা, বা হচ্ছে যেহেতু ছেলেটা অনেক ভালো ছিল, ধার্মিক, এবং সবার সাথেই বেশ ভালো ব্যবহার করতো আর কি ওই সময়টাতে, তো সবারই একটা মানে সফট কর্নার কাজ করছিল তার উপরে। তো দ্যাটস ওয়াই গ্রামের মোটামুটি অনেক মানুষ এসেছিল তাকে দেখার জন্য, মানে অন্যরকম একটা পরিবেশ। তো পরবর্তীতে তাকে গোসল করানো হয়, জানাজার জন্য প্রস্তুত করা হয়, অ্যান্ড পরবর্তীতে তাকে কবরস্থ করা হয়। তো দুদিন পরে হচ্ছে তার বড় আম্মুর মানে মাথায় আসে বিষয়টা যে আমরা এক ইমামের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে 2 দিন পরে যেতে বলেছেন। তো তিনি তার সাথে আরেকজনকে নিয়ে সেই ইমামের ওই জায়গাতে যান, এবং তার সাথে কথাবার্তা বলার পরে ইমাম বলেন যে আমি তো আসলে আমার বড় হুজুর যিনি, ওনার সাথে বসে কাজগুলো করি, তো আমার থেকে ভালো উনি ব্যাখ্যা করতে পারবেন। তো আপনারা একটা কাজ করেন, পাকশিতে যান, পাকশিতে ওখানে একটা বড় মাজার আছে, এবং উনি ওখানেই বসেন, আপনারা ওখানে গেলে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। তো পরবর্তীতে বড় আম্মু ওখান থেকে আসেন, এবং পাকশিতে গিয়ে ওই দরবার শরীফ ওখানে গিয়ে ওনার সাথে দেখা করেন, বড় হুজুরের সাথে, এবং তিনি যা বলেন সেটা ছিল একটু শকিং। তো উনি বলেন যে আপনারা অনেকটা দেরি করে ফেলেছেন, আসলে আরও 2-1 মাস আগে আসতেন, তারপরেও হয়তো আমরা চেষ্টা করতাম, কারণ বিষয়টা প্রায় ঘটছে 6-7 মাস যাবৎ। তাকে মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, এবং আপনাদেরই পরিচিতদের মধ্যে কেউ একজন করেছে কাজটা। আমি নামটা বলতে পারবো না, তবে তাকে খুব খারাপভাবেই করা হয়েছে, এবং তার উদ্দেশ্যটা ছিলও খুব খারাপ। তো বিষয়টা ঠিক এরকম, তাদের আশেপাশেরই মানে কোনো একজন প্রতিবেশী, তাদের পরিচিত, এবং তার হচ্ছে কিছুদিন আগে তার মেয়ের বিয়ে হয়েছে, হয়তো বা সেটা 1 বছর হতে পারে। তো মেয়ের বিয়ে হয়েছে, এবং অনেক দিন যাবৎ আসলে তার বাচ্চা হচ্ছে না, তার বাবাও অসুস্থ। দ্যাটস ওয়াই তারা চাচ্ছে যে যদি কোনোভাবে তাড়াতাড়ি তাদের নাতিপুতির চেহারাটা দেখতে পারে। তো সেই জন্য অনেক চেষ্টা করা হয়, কিন্তু আসলে এটা না হওয়ার কারণে সেই মহিলা একদিন বাসে ট্রাভেল করতে করতে নাকি কোনো এক কবিরাজের সন্ধান পায়, এবং সেখান থেকে তার সাথে দেখা করতে যায় আর কি। কবিরাজ ঠিক বলা ঠিক হবে না, তান্ত্রিক বললেই চলে আর কি। তো তার সাথে দেখা করেন, এবং তিনি ওই জায়গাতে তাকে সাজেশন দেন যে এরকম একজন মানুষের প্রাণ তোমাকে নিতে হবে যে ধার্মিক, যার বয়স 20-এর নিচে, এবং সবার সাথে সে ভালো আচরণ করে এবং মানুষ তাকে মান্য করে। তো এরকম একজন মানুষের প্রাণ তোমাকে নিতে হবে, এবং কি কি প্রসেসে নিতে হবে আমি সেগুলো তোমাকে বলে দেব। তো পরবর্তীতে ওই মহিলা ওখান থেকে আসার পরে অনেক চিন্তা ভাবনা করেন যে আসলে কিভাবে কাজটা করা যায়, কাজটা এতটা সহজ হবে কিনা আমি জানি না। তো পরবর্তীতে অনেকভাবে তিনি চিন্তা ভাবনা করে দেখেন যে তার পাশের বাড়িতেই হচ্ছে, মানে পাশের বাড়ি বলতে হচ্ছে জাস্ট আশেপাশেই একজন, মানে এক বাড়িতে এরকম একটা ছেলে আছে, এবং সে ধার্মিক, সবার সাথেই ভালো ব্যবহার করে, এবং ভালো সব দিক দিয়েই যে রিকোয়ারমেন্টগুলো তার ছিল সব দিক দিয়েই জিনিসগুলো মিলে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই তিনি ওই ফ্যামিলির সাথে আস্তে আস্তে নিজের একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা করেন। প্রায় মাঝে মাঝেই সে বাড়িতে যেতেন, সবার সাথে কথাবার্তা বলতেন, বিভিন্ন সময় বিভিন্ন খাবার মানে তৈরি করে নিয়ে যেতেন তাদের জন্য। তো এই ওসিলাতে সে বড় আম্মুর যে ভাই, তার মাথা থেকে উকুনতলার নাম নিয়ে কিছু চুল ছিঁড়ে নিত, এবং মাঝে মাঝে নখ কেটে দেওয়ার বাহানাতে নখ নিয়ে যেত। তো কাপড়ের কিছু অংশ, সুতো, এই জিনিসগুলো সে হচ্ছে সংগ্রহ করে সেই তান্ত্রিকের কাছে যেত, এবং তান্ত্রিক ওই বিষয়গুলোকে কালো জাদুর মাধ্যমে কিছু তাবিজ, কিছু লাল বা কালো পুটুলির মতো তৈরি করে সেগুলো হচ্ছে তাকে দিত, এবং বলতো তার বাসার আশেপাশে এবং বাসার ভেতরে কোথাও একটা জিনিসগুলোকে পুঁতে রেখে দিত, যেন কেউ দেখতে না পায়। এবং পরবর্তীতে সেই হুজুর, যার মানে যিনি এই বিষয়গুলো ব্যাখ্যা করছিলেন, তিনি বলেন যে আপনাদের বাসার আশেপাশে একটা ফুল গাছ আছে, এবং ফুল গাছের নিচে কিছু তাবিজ পোতা আছে, এবং ছেলেটা যে রুমে ঘুমোতো সেই রুমে বিছানার আশেপাশে, হতে পারে সেটা বালিশ অথবা বিছানার আশেপাশের কোনো একটা জায়গাতে তাবিজ এবং পুটুলিগুলো আছে। তো আপনি আমাকে সেই বাড়িতে নিয়ে যান, আমি চেষ্টা করব জিনিসগুলোকে তুলে ফেলতে। তো পরবর্তীতে তাকে সেই বাড়িতে নিয়ে আসা হয়, এবং সে সব কিছু চেক করে। সেই ফুল গাছটা মানে আশ্চর্যজনকভাবে আর কি, সেই ফুল গাছটার নিচ থেকে যখন মাটি খোঁড়া হয়, মোটামুটি 1 হাত নিচ থেকে 2টা তাবিজ পাওয়া যায়। এবং এটা দেখে বাড়ির সবাই মোটামুটি আশ্চর্য যে এটা কিভাবে সম্ভব।
কারণ এতদিন আমরা যা দেখেছি মাটিটা ছিল সমান। এখানে কেউ গর্ত করলে তো আমরা বুঝতে পারবো, তাহলে এতদিন কেন আমরা বুঝিনি, এটা একটা বিষয়। অ্যান্ড পরবর্তীতে যখন তার রুমে যায়, সেই ছেলেটার রুমে যায়, সেখানেও যখন খোঁজাখুঁজি করে সেখানে বালিশের ভেতর থেকে, তারপরে পেছনের পেছনে আলমারি ছিল, আলমারির ওই জায়গাগুলো থেকে মোটামুটি 2-3টা তাবিজ তারা সংগ্রহ করে এবং এতে পুরোপুরি তারা শক। এবং এর মাঝখানে সেই হুজুর তাদেরকে বলেছিল যে যেই মহিলা, একজন মহিলা এই কাজটা করেছে এবং যে মহিলা এই কাজটা করেছে আপনাদের ছেলের জানাজাতে উনি এসছেন এবং একবারই আপনাদের বাড়িতে এসছেন এবং উনি বলেছেন ওনার মানে ওই ছেলের মায়ের কাছে গিয়ে বলেছেন যে তোর ছেলে জান্নাতি। জাস্ট এতটুকু কথা বলে উনি ওখান থেকে চলে গেছেন এবং তারপরে আপনাদের সাথে তারা দেখা হয়নি। তো এখন আপনারা নিজেরাই চিন্তা করুন এটা কে হতে পারে, আমি নাম বলতে পারবো না। তো পরবর্তীতে তার মায়ের সাথে কথা বলা হয় এবং তার মা যখন মানে মনে করার চেষ্টা করে এবং তিনি আস্তে আস্তে মনে করতে পারেন যে হ্যাঁ এটা কে হতে পারে, তারা বুঝতে পারেন। তো পরবর্তীতে তারা ওখান থেকে সরাসরি ওই মহিলাদের বাড়িতে যান, কিন্তু সেখানে আসলে কেউ ছিল না, পুরো বাড়ি ফাঁকা। পরবর্তীতে ওই মহিলা কোথায় গেছে, কি করছে এটা কেউই জানে না, কিন্তু একটা হৃদয় বিতরক ঘটনার মাধ্যমে আসলে এটা সমাপ্তি ঘটে। ব্যাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমার খুব পছন্দের একজন মানুষ রাকিব, একই সাথে খুব পছন্দের একজন স্টোরি টেলার। পবিত্র ঈদ উল ফিতরের এই চমৎকার উৎসব মুখর সময়ে আমাদের এবারের নিবেদন রাকিবের একটি চমৎকার ঘটনা। চলুন শুনে আসি, আশা করছি ভালো লাগবে। লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আজকে আমি আপনাদের সাথে যে ঘটনাটি শেয়ার করব এটি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। আমার বন্ধুর বড় বোনের সাথে এই ঘটনাটি ঘটেছে। এটি মূলত 1990 বা 95 সালের দিকে ঘটনা হবে। ওই সময় ও আমার এই ফ্রেন্ডের বোন, ওরা থাকতো মুগদাপাড়ায়। তো নর্মালি 1990 সালের দিকে বা 95 সালের দিকে ওই রকম খুব একটা মোবাইলের প্রচলন ছিল না। ওই সময় দেখা যাচ্ছে যে ঢাকা শহরে সবচেয়ে বড় যে সমস্যাটা হতো যে অনেক লোডশেডিং হতো। রাত্রিবেলা ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে কারেন্ট থাকতো না, এবং কারেন্ট না থাকার কারণে দেখা যাচ্ছে যে ওই সময় সবাই ছাদে গিয়ে যে যার মতো কেউ গল্প করতো, ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করতো। তো এরকম একটা ঘটনা ঘটে। একদিন রাত্রিবেলা আমার যে ফ্রেন্ডের বোন, ওর নাম হচ্ছে অনিতা, উনি তখন ছোট ছিল, ওনার বয়স তখন 6-7 বছর হবে। ওনারা ছিল মূলত 3 তলায়। ওনার যে বাসাটা ছিল, বাসার নাম ছিল শান্তিনিকেতন। তো ওনার একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ডের বাসা ছিল 5 তলায়। ওই ফ্রেন্ডের নাম হচ্ছে রেখা। তো উনি ওনার ফ্রেন্ডের বাসায় কোনো একটা কারণে সন্ধ্যার সময় বেড়াতে যায়। তো সন্ধ্যার সময় যখন বেড়াতে যায়, ওই সময় হুট করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার পর তখন আমার এই ফ্রেন্ডের বোন, উনি ওনার ফ্রেন্ডকে বলে যে কারেন্ট চলে গেছে, তাহলে চল আমরা ছাদে যাই, একটু পরে সবাই আসবে, আমরা খেলাধুলো করব। তখন ওনার ফ্রেন্ড বলে যে আমি একটু ওয়াশরুম থেকে আসি, তুই ওয়েট কর। তখন বলে যে আসলে ছাদে তো বিভিন্ন ধরনের খেলাধুলো হয়, তো আমি গিয়ে আগে জায়গাটা নিয়ে রাখি যে আমরা কোন জায়গায় খেলবো, তুই চলে আয়। তো আমার ফ্রেন্ডের বোন যখন ছাদে চলে যায়, ছাদে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই কারেন্ট চলে আসে। যখন ইলেকট্রিসিটি চলে আসার পর যখন ছাদ থেকে নেমে যাবে, ওই সময় হুট করে উনি দেখে যে একটা সিঁড়ি আছে, সিঁড়ির পাশে কারো কথা শোনা যাচ্ছে, ছোটো বাচ্চার একটু কথাবার্তা শোনা যাচ্ছে। তখন ও একটু কিউরিওসিটির জন্য ওই পাশে যায়, পাশে গিয়ে দেখার চেষ্টা করে যে ওখানে কে আছে। তখন দেখে যে 3টা বাচ্চা, ওরা 3 জনের সাথে কথাবার্তা বলতেছে। তখন আমার ওই যে ফ্রেন্ডের বোন, উনি বলে যে তোমরা এখানে কি করো, বা তোমাদেরকে তো আগে এখানে দেখি নেই, তোমরা কি এখানে নতুন আসছো? তখন বলে যে হ্যাঁ আমরা এখানে নতুন আসছি, আর আমরা এখন খেলবো, তুমি কি আমাদের সাথে খেলবা? আমরা এখন কানামাছি খেলবো। তখন আমার ফ্রেন্ডের বোন অনেক সময় ছোটো ছিল, তো ও ভাবে যে ঠিক আছে আমি ওদের সাথে একটু খেলাধুলো করেই বাসা চলে যাই। তো ওরা তখন প্ল্যান করে যে ওরা কানামাছি খেলবে। তো আমার এই ফ্রেন্ডের বোনকে বলে যে তুমি চোখ বন্ধ করে 1 থেকে 10 গণো, আমরা লুকানোর পর যখন টুকি দিব তখন তুমি আমাদেরকে খুঁজবা। তো যখন ও 1 থেকে 10 বলে, যখন এরকম টুকি একটা শব্দ হয়, তখন আসলে ওই ফ্রেন্ডের বোনটা দেখে যে টুকি দিয়ে শব্দ করছে, ওর ভয়েসটা অনেক মোটা এবং এটা একটা প্রাপ্তবয়স্ক মানুষ এরকম হবে। তারপরও ছোট মানুষ কিছু বোঝে নাই, ও মাথা ঘুরে দেখে যে একটা মধ্যবয়স্কী মহিলা, যার জিহ্বা মোটামুটি অনেকটাই বের হয়ে আসে এবং চোখগুলো অনেক লাল বর্ণের। তো এটা দেখে ওখানে উনি সেন্সলেস হয়ে পড়ে যায়। তো সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পর তখন মোটামুটি যখন অনেক দেরি হয়ে যায়, ওই সময় আসলে খুব একটা ওরকম ফোনের প্রচলন ছিল না। তো আমার এই ফ্রেন্ডের বোনের মা
5 তলায় আসে ওই খোঁজ করার জন্য যে এখনো কেন ওনার মেয়ে বাসায় আসতেছে না। তো এসে শোনে যে বাসায় নেই। তখন আমার ফ্রেন্ড বোন বলে যে ও তো অনেকক্ষণ আগে আমার এখানে আসছিল, একবার কারেন্ট চলে গেছে, তখন ও আমাকে বলছিল যে ছাদে যাবে। তো পরে যখন কারেন্ট চলে আসছে পরে আমি আর ছাদে যাইনি, আমি মনে করছি ও মনে হয় বাসায় চলে গেছে। তখন 3-4 জন ছাদে যখন যায় গিয়ে দেখে যে এরকম বাচ্চাটা হচ্ছে সেন্সলেস হয়ে পড়ে আছে। এরপর বাসায় নিয়ে আসার পর যখন ওর জ্ঞান ফেরে তখন বাচ্চাটা সব কিছু খুলে বলে যে এরকম এরকম ব্যাপার আমার আমি দেখেছি। তো এইটা আসলে কেউ তখন খুব একটা মাথায় নেয় না, বলে ছোট মানুষ কি দেখে ফেলেছে। তো এর কিছুদিন পর যেটা ঘটে সেটা হচ্ছে আমার এই ফ্রেন্ডের বোন আর ফ্রেন্ডের মা 2 জন রাতে ঘুমিয়ে আছে। হুট করে আমার ফ্রেন্ডের মার হচ্ছে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে গিয়ে উনি দেখে যে ওনার মেয়ে মোটামুটি ওনার থেকে 3-4 হাত উপরে ভাসমান অবস্থা শুয়ে আছে। আর ওনার ঠিক বাম পাশে 3টা ছোট ছোট বাচ্চা, সাথে একটা মহিলা দাঁড়ায় আছে। তো বাচ্চাগুলো ওই মহিলাটাকে বলতেছে যেরকম মা আমরা হচ্ছে ওই বাচ্চাটার সাথে খেলবো। আর ওই মহিলাটা তখন আমার ফ্রেন্ডের মাকে বলতেছে যে তোর বাচ্চাটাকে আমার লাগবে, তোর বাচ্চার সাথে আমার বাচ্চারা খেলাধুলা করবে। তো এটা দেখে উনি খুব ভয় পেয়ে জোরে একটা চিৎকার দেয়। যখন চিৎকার দেয় দেখা যাচ্ছে তখন সাথে সাথেই ওনার যে বাচ্চাটা ভাসমান অবস্থা ছিল ও হুট করে পড়ে যায়, বাট বাচ্চাটা কিছুই বলতে পারে না, এবং যে ও যে পড়ে গেছে ও কোনো ব্যথা বা কোনো কিছু পায়নি। তারপর এটা নিয়ে ওই ফ্লাডে বা ওই এলাকায় মোটামুটি একটু ভালোই এই কথাটা রটে যায় যে এরকম এরকম ঘটনা হচ্ছে। তো হুট করে ওই সময় দারোয়ান বলে ফেলে যে এরকম এই বাসায় তো যখন নতুন হয়, যে সময় আন্ডার কনস্ট্রাকশন ছিল ওই সময় ওই প্রবলেমটার জন্য হয়তো বা এরকম হচ্ছে। তখন দারোয়ানকে জিজ্ঞেস করা হয়, একটু পুশ করা হয় যে কি হয়েছিল বা কি প্রবলেম হয়েছিল। ওরা আসলে কোনোভাবেই দারোয়ান বলতে চাচ্ছিল না। পরে ওই বাসার আরও যারা ভাড়াটিয়া ছিল সবাই মিলে মালিকের কাছে যায়, গিয়ে ওনাকে বলে যে আপনি এরকম আমাদেরকে সত্য ঘটনাটা বলেন, যদি না বলেন তাহলে আমরা বাসাটা সবাই ছেড়ে দিব, যেহেতু আপনার নতুন বাসা, আমরা নতুন উঠছি। তখন ওই বাসার মালিক বলে যে যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, বাসা ফুলফিল কমপ্লিট হয়নি, ওই সময় প্রায় ওই বাসায় 3টা বাচ্চা খেলাধুলা করতে যেত। তো এক সময় হুট করে একটা বাচ্চা কারেন্টের তারে পায়ে পা পড়ে যাওয়ার পর ও হচ্ছে ইলেকট্রিক শর্টে মারা যায়, এবং ওই সময় 2টা বাচ্চা ওই স্পর্শ করে বাচ্চাটাকে, স্পর্শ করার পরে 3টা বাচ্চা একসাথে ওখানে স্পট ডেড মারা যায়। তো এইটা হচ্ছে ওই 3 জনের একজনের মা যখন দেখে বাচ্চাটার এই অবস্থা, তখন আসলে বাচ্চার মাও ওখানে স্ট্রোক করে মারা যায়। তো তারপর থেকেই নাকি বাসা যখন ওই যারা কাজ করতো, যারা ওই বাসা হচ্ছে নির্মাণ করতো, তারা বিভিন্ন ধরনের প্রবলেমে ফেস করতো। সন্ধ্যা হওয়ার পরে এরকম নাকি বাচ্চার বিভিন্ন ধরনের কথাবার্তা শুনতে পাইতো। তো এরপর যেটা হয় সেটা হচ্ছে যে ওই বাসার মালিক একটা হুজুর টুজুর ডেকে এনে হচ্ছে একটা মিলাদ পড়ায়, প্লাস পুরো বাসাটাও ঘর বন্ধ করে দেয়। তারপর আমার ফ্রেন্ডের হচ্ছে যে ফ্যামিলি, ওরা পুরো ফ্যামিলিটাই 2-3 মাসের মধ্যে বাসাটা ছেড়ে চলে যায়। তারপর থেকে আর কোনো ওই সমস্যা ওদের মধ্যে হয়নি। এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আর এই মুহূর্তে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আরাফাতের কাছে চলে যেতে চাই। আরাফাত খুব এক্সাইটেড একটা ছেলে, এবং সবসময় এক্সাইটেড থাকে, সবসময় এক্সাইটমেন্ট কাজ করে তার কাছে, এবং সে মানে কি বলবো যে কোনো কাজ দিলে খুব দ্রুত করে ফেলতে পারে। তো আজকে আমি আরাফাতকে রিকোয়েস্ট করতে চাই খুব দ্রুত একটা ঘটনা শেয়ার করে ফেলতে আমাদের সবার সাথে। আশা করছি এই ঈদের উৎসব মুখর সময়টিতে আরাফাতের ঘটনা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আরাফাতের ঘটনায় যাওয়া যাক। ওয়ালাইকুম রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমার দাদির মুখ থেকে শোনা একটি ঘটনা। ঘটনাটা হচ্ছে অনেক আমার জন্মের পূর্বে, তো আমার বাপ চাচারা যখন ছোট ছিল তখনকার একটা ঘটনা। দাদিকে জিজ্ঞেস করার পর বললো আর কি, আমাদের আগে তো বুঝতেই পারছেন গ্রাম অঞ্চলের আলো বাতাস নাই, লাইট নাই, একটু সন্ধ্যা হওয়ার পরে হয়তো অনেক অন্ধকার হয়ে আসে রাস্তাঘাট আর কি। পরে আমাদের একটা বাজার ছিল, বাজারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই অবস্থিত। আর সন্ধ্যার পর হচ্ছে এদিক দিয়ে যারা চলাফেরা করে তারা হচ্ছে মূলত এই রাস্তাটাই অ্যাভয়েড করে, এই রাস্তা দিয়ে যায় না, অন্য একটা রাস্তা আছে ওইটা দিয়ে যায়। কারণ হচ্ছে এই রাস্তাটা হচ্ছে একটা ঝোপঝাড়ের মতো, বলতে গেলে 2 পাশে বাঁশঝাড়, মাঝখান দিয়ে ছোট্ট একটা লম্বা রাস্তা, মানে 2 পাশে বলতে পারেন বাঁশঝাড় দিয়ে, উপর দিয়ে একটা ছাউনির মতো আর কি, এমনটাই। এই জায়গায় হচ্ছে অনেকগুলো ঘটনা আছে। মানুষ হচ্ছে যাওয়ার সময় অনেক কিছু অনেকদিন দেখতে পারে, রাস্তা যাওয়ার সময় কোনো বাতাস নাই, এভাবে হচ্ছে অনেক জোরে মানে ঝড়ের মতো বাসটারগুলো নড়তেছে করতেছে, মাঝখান দিয়ে হচ্ছে
হঠাৎ রাস্তার মাঝখানে বাস পড়ে আসে। এমন অনেক ঘটনা অনেকজনের কাছেই ঘটছে। তার পাশাপাশি হচ্ছে আমার এক চাচা আর কি এই রাস্তা দিয়ে একবার হচ্ছে ভুলক্রমত হচ্ছে বাজার করতে করতে একটু লেট হয়ে গেছে। তার মাথায় খেয়াল ছিল না যে এই রাস্তায় একা একা যেতে হবে। পরে কি আর করার, উনি সাহস নিয়ে একা একা রাস্তা দিয়ে হাঁটতেছে। হাঁটতে আস্তে আস্তে আসার সময় মানে রাস্তাটা একটু মোটামুটি আমাদের বাড়ি থেকে অনেকটা দূর থেকে যদি বলতে পারেন তো হচ্ছে আধা ঘন্টার একটা রাস্তা। এভাবেই আসতেছে, মানে হচ্ছে এমনি 10-15 মিনিট আসছে। ওর মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে, মানে ওই রাস্তাটা একা একা যাবে। ও হচ্ছে প্রথম নাকি ছোট, মানে হচ্ছে কলেজে পড়ে এমন আর কি বয়স ছিল তখন ওনার। পরে উনি যেহেতু বুঝতে পারছে ওনার একটু সমস্যা হবে এই রাস্তা দিয়ে যেতে, সেহেতু উনি একটা রাইটার কিনে হচ্ছে সাথে রাখে। যদিও উনি সিগারেট খান নাই, তাও নাকি উনি সিগারেট কিনছিল এই রাস্তা দিয়ে আসার জন্য বললো। যাক, আস্তে আস্তে আসতেছে, আসার পর মানে হচ্ছে মোটামুটি ভালোই রাস্তা আসছে। পরে একা একা আসার সময় এই সাথে 2টা কুকুর ছিল, মানে হচ্ছে প্রথমত একটা কুকুর সামনে দেখার পর একটা কুকুর পিছনে ছিল, মানে আসতেছে, কুকুরগুলো ঘেউ ঘেউ করতেছিল। ওর মনে তো এমনিই ভয়। পরে একটু সামনে যাইতেই দেখে একটা সাইকেল দিয়ে একজন যাচ্ছে, একটু হালকা আলো দিয়ে, মানে হচ্ছে টর্চ লাইটের আলো তো একটু থাকে এর থেকে আর কি, যে রাইটারের যে টর্চ লাইটগুলো আছে না ছোট্ট একদম এমন টাইপ আর কি, এটা নিয়ে যাচ্ছে। যাওয়ার পর হচ্ছে মোটামুটি পরে উনি একটু জলদি হাঁটা দিয়ে ওনাকে ধরলো আর কি। ওনার নাকি সাইকেলে একটু সমস্যা ছিল, তাই সাইকেলটা একটু হেঁটে হেঁটে যাচ্ছে, মানে সাইকেলে হাওয়া ছিল না সাইকেলের টায়ারে। পরে আস্তে আস্তে যাওয়ার সময় হচ্ছে উনি ওনার সাথে অনেক গল্প করলো, করলো। পরে সাথে যে ছিল সাইকেলে যে ছিল উনি বললো, ভাই আপনার কাছে সিগারেট আছে, দেন একটা আমি সিগারেট ধরাই। পরে ওনারা দুইজনেই সিগারেট খায়া যাচ্ছে। মোটামুটি প্রায় অনেকটা রাস্তা যাওয়ার পর দেখে হচ্ছে কথা বলতেছে, উনি একটু সামনে পড়ে গেছে, আর যে সাইকেল ছিল উনি নাকি একটু পিছে পড়ছে। বললো আমি একটু দেখতেছি, আপনি একটু সামনে আগান। এবারে এতটুকু পিছে পড়ে গেছে, পিছে পড়ার পরে দেখে হচ্ছে ওই লোকটা এই জায়গায় নাই। ও বিশ্বাস করতে পারতেছে না ওই সময়। পরে লোকটা এই জায়গায় নাই, পরে যায় দেখে পিছনে যে একটা কুকুর দিকে আসছিল কালো কালারে, এই কুকুরটা হচ্ছে পিছনে, আবার ওই লোকটা উদা হওয়াতে কুকুরটা আসছে। আর যখন আমি ফার্স্টে বলে রাখছি, যখন হচ্ছে সাইকেলের দেখা পাই তখন হচ্ছে কুকুরটা ছিল না। পরে আবার সেই উল্টা কাহিনী ঘটলো আর কি, যখন হচ্ছে সাইকেলের লোকটা সাইকেল সহ উদাও, তখন আবার সেই জায়গায় সেই কুকুরটা দেখতে পেলো। পরে ও তো মোটামুটি ভালোই ভয় পাচ্ছে। ভয় পাওয়ার পর হচ্ছে কি করবে না বুঝতে পেরে সিগারেট ধরানোর পর সুরা টুরা পরে, মানে একটু গতিশীল, মানে হচ্ছে দৌড় দেয় নাই, মানে হচ্ছে হাঁটার গতিটা বাড়ায় দেয় একটু তাড়াতাড়ি, মানে যায় বাড়ির সামনে যায় পড়ে গেছে আর কি, সেন্সলেস হয়ে গেছে। পরে সবাই আসলো, আসা বললো কি হয়েছে বললো মানে জ্ঞান ফিরানো, মানে পরে আস্তে আস্তে পানি টান দিয়ে জ্ঞান ফেরানোর পরে বললো এর কথা। পরে আবার বাড়ির সবাই বলতেছে রাত্রে রাস্তাটাতে না আসার জন্য বলা হয়েছিল, আর বাড়ি অন্য একটা রাস্তা ছিল, তো যদি ওইটা ঘোরার রাস্তা ছিল তাও ওইটা দিয়ে আসলে ভালো হতো। তো পরে আস্তে আস্তে মসজিদের হুজুরের কাছ থেকে পানি ভরায় না। পরে রাত গেল, পরের দিন সকালে হচ্ছে জ্বর আসছে, প্রচণ্ড জ্বর, সারা শরীর ব্যথা। এই তো ব্যথা, পরে কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজ হচ্ছে পানি টানি দেওয়ার পর আস্তে আস্তে ঠিক সুস্থ হয়ে গেছে। একনিষ্ঠ প্রাণ গোলাম রাব্বি, এবং আজকে সত্যি কথা বলতে স্টুডিও সেশনটি আয়োজনও করেছেন গোলাম রাব্বি নিজেই। সেজন্য আমি ধন্যবাদ জানাই। তবে শুধু ধন্যবাদ জানিয়ে আপনাকে বিদায় করব না, আপনার কাছ থেকে এখন একটা ঘটনাও শুনে নেব। গোলাম রাব্বির জন্য আপনারা সবাই অনেক অনেক সুন্দর সুন্দর কথা লিখবেন কমেন্ট বক্সে, যাতে করে তিনি আরও বেশি উৎসাহিত হন। চলুন আমরা শুনে আসি গোলাম রাব্বির ঘটনা। গোলাম রাব্বি। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার এবং রাসেল ভাই, আশা করি সবাই ভালো আছেন। তো আমি সাধারণত অত বেশি স্টোরি শেয়ার করি না, তার আগে আমার নামটা বলি, আমি গোলাম রাব্বি বলতেছি। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব, আমাকে ঘটনাটি শেয়ার করেছেন আমার এক পরিচিত এক ভাই। ওনার নামটা উনি প্রকাশ করতে মানা করেছিলেন, সেজন্য আমি ওনার নামটা বলছি না। তো উনি যেভাবে আমাকে ঘটনাটি বলেছেন, ঘটনাটির স্থান চিটাগংয়ের কোনো একটা জায়গায়। তো ওইখানে উনি যে গ্রামে থাকতেন, ওই গ্রামে ওনার এক নানা ছিলেন। ওই নানা কোনো এক রাতে উনি ওনাদের যে বাইরে একটা বড় স্পেস ছিল, মানে উঠানের পাশে আর কি, এরকম একটা জায়গা। তো সেই জায়গাটাতে ওনারা তার আগের দিন ওখানে একটা বড় গর্ত করেছিলেন। তো গর্ত আগের সময় যেটা হতো, ঘটনাটি আজকে থেকে প্রায় 20 বছর বা এরকম সময় আগের আর কি। তো ওই যে গর্ত যেটা করেছিলেন,
ওই গর্তটা ওনারা মেনলি বাথরুমের কাজে ব্যবহার করার জন্যই করেছিলেন আর কি। তো যেদিন ঘটনাটা ঘটে ওই দিন রাতে ওই যে নানা ছিলেন উনি বাইরে বের হয়েছিলেন মানে বাথরুমে করার জন্য আর কি। তো উনি যখন ওই যে গর্তটার কাছে যান, গর্তটার কাছে যাওয়ার পরে উনি ওনার কাজ সেরে ঘরের দিকে যখন মুখ করে ফিরছিলেন তখন উনি সব টের পেলেন যেন ওনার চারপাশে কেমন যেন একটা মানে শব্দ হচ্ছে, যে কেউ যেন ওনার দিকে আগাই আসতেছে বা এরকম কিছু। তো উনি প্রচণ্ড ভয় পেতে থাকেন। এরপরে উনি হঠাৎ করে যখন ঘরের দিকে ফেরার জন্য যখন পা আগান ঠিক তখনই উনি অনুভব করতে পারেন যে ওনাকে পিছন দিক থেকে টান মেরে একজন ওই গর্তের মধ্যে ফেলে দিয়েছে। এবং সেই গর্তের মধ্যে তখন যখন গর্ত করেছিল আগের দিন সেখানে কাদা টাদা হওয়ার কোনো কারণ ছিল না। তো উনি অনুভব করতেছেন ওনাকে ওই গর্তের ভিতরে মানে টেনে নিয়ে যাচ্ছে। তো টানতে টানতে ওনার প্রায় গলা পর্যন্ত ওনার ডুবে যায় আর কি। এরপর উনি জোরে চিৎকার করতে থাকেন। তো চিৎকার করতে করতে ওনার ঘর থেকে সবাই দৌড়ে বাইরে আসেন। বাইরে এসে দেখতে পান যে উনি ওই গর্তের ভিতরে পুরোপুরি ঢুকে গেছেন, শুধু মাথাটা বের হয়ে আছে এরকম অবস্থা। এরপরে সবাই ওনাকে টেনে তোলার পরে বাসায় উঠায় নিয়ে আসার কিছুক্ষণ পরে উনি ওখানে বেহুশ হয়ে পড়ে। বেহুশ হয়ে পড়ার পরে ওনাদের ফ্যামিলির ওনার যে নানার যে ভাই ছিলেন, ভাই উনি আপনার দোয়া কালাম বিভিন্ন তাবিজ টাবিজ করা বা এগুলোর বিষয়ে উনি আবার জানতেন। প্লাস অনেকে বলে যে উনি নাকি জিনও হাজির করতে পারতেন। তো উনি তখন যেটা করেন উনি ওনার জিনকে ডাকেন আর কি, যে তার কি হয়েছে সেইটা আর কি খুঁজে বের করার জন্য। তো এরপর জিন এসে ওনার ওইটা মানে খুঁজতে শুরু করে যে আসলে ওখানে কি সমস্যা হয়েছিল। তো খুঁজতে খুঁজতে তারা পরবর্তীতে ওনাকে জানায় যে উনি যে ওইখানে বাথরুম করতে গিয়েছিলেন, ওইখানে যে গর্তটা করা হয়েছিল তখনই ওখানে যে জিনদের একটা জায়গা ছিল, তো তাদের ওইখানে গর্ত করা হয়েছে, সেটার কারণে তারা অনেক রেগেছিল। প্লাস ওখানে যে বাথরুম করা সেটার বিষয়ের জন্য তারা আরও ক্ষেপে যায় এবং সে কারণেই ওনাকে ওই কাদার ভিতরে ঢুকিয়ে ফেলে। তো এই ঘটনার পরে উনি আস্তে আস্তে অনেক দিন অসুস্থ ছিলেন। তারপরে উনি আস্তে আস্তে স্বাভাবিকভাবে সুস্থ হয়ে যান এবং পরবর্তীতে ওই জায়গাটা ওনারা মাটি দিয়ে পরবর্তীতে ভরাট করে ফেলে এবং বাসার যেহেতু কাছে সো ওটা ওই জায়গাটা এমনিতে পরেই থাকে, ওনারা কোনো পারপাসে ওটা আর কি ইউজ করে না। গোলাম রাব্বি, চলুন আপনার দ্বিতীয় ঘটনাটি আমরা শুনে আসি। আজকে আমি আপনাদের যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি আমাকে শেয়ার করেছেন আমার এক ব্যাংক কাস্টমার আছে, উনি আর কি ঘটনাটা আমাকে শেয়ার করেছেন। কিছু কারণে উনি ওনার নাম প্রকাশে অনিচ্ছুক ছিলেন, সেজন্য আমি ওনার নামটা বলতেছি না। তো ঘটনাটা যেখানে ঘটে এটা আপনার চিটাগং জেলার কোনো একটা গ্রামে আর কি। তো ওইখানে ওনার এক বোন ছিল, মানে আপন বোন, উনি আপনার ডাক্তার ছিলেন একজন। তো উনি যখন আপনার চেম্বার করেন, ওনার শহরে একটা চেম্বার ছিল এবং ওনার নিজের যে গ্রাম সেই গ্রামে আর একটা চেম্বার ছিল। তো যখন উনি শুরু করেন ওনার পেশাটা, তো সে সময় প্রথম দিক থেকেই ভালো রেসপন্স পাচ্ছিলেন। উনি মূলত ডেন্টিস্ট ছিলেন এবং উনি গ্রামেও যেমন পেশেন্ট পাচ্ছিলেন, উনি শহরে ওখানে তো পেশেন্ট পাবেনই। তো এরকম রেগুলার কয়েকদিন হয়ে আসতেছিল। এরপরে উনি যে গ্রামে যে চেম্বারটিতে বসেন সেই গ্রামে উনি হঠাৎ করে লক্ষ্য করেন কোনো কারণে মানে ওনার পেশেন্ট আসা কমতে শুরু করেছে। আগে যেভাবে প্রতিদিন আপনার 20 জন 15 জন এইভাবে আসতো, তো পরবর্তীতে ওনার 1জন 2জনও আসতো না, এরকম অবস্থা। তো উনি খুব চিন্তায় পড়ে গেলেন যে আসলে কি ঘটতে চলেছে, কি হচ্ছে, এরকম তো হওয়ার কথা না। তো এরপরে ওনার পরিচিত আর একজন লোক ছিল যিনি আর কি এইসব বিষয়ে মানে জিন টিন বা এইসব বিষয় নিয়ে খোঁজ করতে পারেন এবং ইনফরমেশন বের করতে পারেন। পরে ওনাকে যখন জানান উনি ওইটা নিয়ে কাজ শুরু করেন। কাজ শুরু করার পরে উনি প্রথমে ওনাকে বলেন যে আমি যে আসলে ওটা কি কারণে হচ্ছে সেটা তোমাকে 2-1 দিন পরে বলতেছি, আপাতত তুমি যেটা করবা তোমার যে চেম্বার আছে চেম্বারের চারপাশে 4টা পেরেক এইটা তুমি কূপে রাখবা, তারপরে তুমি দেখবা ওখানে কি হয়। তো আসলে জিনিসগুলা
হয় কি যে উনি যখন ওই পেরেকগুলো ওখানে পুঁতে রাখার পরবর্তী দিনই ওনার ওইখানে আবার রেগুলার অবস্থা হয়ে যায় যে পেশেন্ট আসতে শুরু করে, মানে রিলে মানে একটা পিকুলিয়ার টাইপের ঘটনা। তো এরপরে পরের দিন উনি ওই হুজুরকে ধরে যে আসলে হুজুর কি হয়েছে ঘটনা, মানে এরকম, মানে বিষয়টা খুবই অবাক করা বিষয় যে কেন এরকম হচ্ছে। তো উনি বলল যে আপনার যে চেম্বার আছে, আপনি যেখানে বসেন এখান থেকে আরো দূরে আরো একজন ডাক্তার আছে, আপনি কি জানেন? তো তো উনি বলল যে হ্যাঁ আমি জানি। তো উনি তো মোটামুটি ধরনের ডাক্তার, ওনার পেশেন্ট আসে। তো ঘটনাটা হচ্ছে ওইখানেই উনি আপনার চেম্বারের আশেপাশে কিছু একটা করেছে, মানে কিছু একটা পুঁতে রেখেছে, যেটা আমি পরবর্তীতে খুঁজে বের করে আপনাকে জানাবো। তো উনি আপনার উপরে ওই চেম্বারের দিকে আপনার কালো জাদু বা এইরকম সে কিছু করেছে, সে কারণে আপনার পেশেন্ট আসা বসন বন্ধ হয়ে গেছে। তো এরপরে যেটা হয় যে ওইখানে আপনার উনি খুঁজে বের করে যে ওই যে ডাক্তার আর কি, সেই ডাক্তার ওনার চেম্বারের চারপাশে সে মাটির নিচে সে তাবিজ পুঁতে রেখেছে যে যেন তার ওইখানে কোনো পেশেন্ট না আসে আর কি। তো এটা খুঁজে বের করার পরে তারপর ওরা ওই তাবিজগুলা নষ্ট করে ফেলে এবং পরবর্তী সময়ে তার আর কি ওখানে পেশেন্ট আসা সেটা একদম স্বাভাবিক হয়ে যায় আর কি। তো এটাই ছিল ঘটনা। উনি প্রসঙ্গত আসলে নাম প্রকাশ করতে চাচ্ছিলেন না, সেজন্যই আমি ওর নাম শেয়ার করছি না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আরাফাতের আরেকটি ঘটনা রয়েছে। আশা করছি এই ঈদের উৎসব মুখর সময়টিতে আরাফাতের ঘটনা আপনাদের ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি আরাফাতের ঘটনায় যাওয়া যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আমি আরাফাত আহমেদ শিমুল আপনাদের মাঝখানে আবারও একটি গল্প নিয়ে হাজির হলাম। আমার ঘটনাটা হচ্ছে আমার একটা কাজিনের কাছ থেকে শোনা। ঘটনাটা মেবি হচ্ছে 1997 সালের আগে। আচ্ছা, আমি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আমার কাজিন আমাকে যেভাবে বললো আমি ঠিক সেভাবেই বলতেছি। ওর নানির বাড়িতে গেছিল। ওর নানির বাড়ি হচ্ছে ময়মনসিংহ জেলার একটা গ্রামের নামটা আমি উল্লেখ করতেছি না। ওইটা ছিল পুরোটাই হচ্ছে, আমি বাড়ির বর্ণনাটা দিচ্ছি আগে। মূলত হচ্ছে বাড়িটা হচ্ছে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পর জমিদার বাড়ি ছিল। ওই জায়গায় হিন্দুদের বসবাস ছিল মূলত। তারপর হচ্ছে হিন্দুরা চলে যাওয়ার পর আস্তে আস্তে মুসলমানরা বসবাস করছে। এই জায়গায় হচ্ছে 2-3টা শ্মশান ঘাট আছে, তাছাড়া হচ্ছে হিন্দুদের 2-3টা মন্দির আছে। ওর যে নানু ছিল, ওর নানু মোটামুটি বয়স্ক ভালোই। ওর নানু হচ্ছে রাত্রে 3টা বাজে বের হয়েছিল একদিন। বের হওয়ার পর দেখতেছে রাস্তার পাশে কিছু একটা নড়তেছে, মানে হচ্ছে ছোট বাচ্চার মতন। ওটা বাচ্চাও বলা যাচ্ছে না, বা হচ্ছে কুকুর টাইপ, বা হচ্ছে কোনো এও বলা যাচ্ছে না, মানে আনভিজিবল একটা বস্তুর মতো লাগতেছে আর কি ওনার কাছে। পরে উনি হচ্ছে ভয় না পায়, উনি হচ্ছে একটু সামনে আগাচ্ছে। সামনে আগানোর পর একটা পাখি উড়াল দিয়ে ওনার কানের কাছ দিয়ে একদম ঘেঁষে গেছে। উনি বুঝতে পারছে মানে হচ্ছে ওনার পাশ দিয়ে একটা গেছে, মানে একটা সাউন্ড বা বাতাস যা বলতে পারেন এমন টাইপ। যাওয়ার পরে উনি আবার হচ্ছে একটু ভয় পেয়ে চলে আসছে বাসায়, মানে রুমে চলে আসছে। রুমে চলে আসার পর এদিন আর কিছু হয় নাই, ঘুমায় যায়। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে এই কাহিনীটা একজনের কাছে শেয়ার করা হয়েছে, মানে ওনার ছেলের কাছে শেয়ার করলো। ওনার ছেলে সেটা পাত্তা না দিয়ে শেষ করে দিল আর কি। পরে এভাবে হচ্ছে 1-2 দিন চলে যাওয়ার পর দেখে হচ্ছে ওনার মুখ ঠিক মতন কথা বলতে পারতেছে না, মানে হচ্ছে প্যারালাইসিস রোগীরা যেমন হয়ে যায় না, মুখ বেঁকে যায়, মানে এমন আর কি মুখ বেঁকে গেছে। তারপর আর কি ডাক্তারের পরামর্শ নিল, কিন্তু কাজ হচ্ছে না। পরে হচ্ছে যে আবার হুজুর কবিরাজ তা দেখাচ্ছে, তাও কাজ হচ্ছে না। পরে আবার উনি হচ্ছে ঘুমের ভিতরে স্বপ্নে দেখে, দরজা খুলে বের হওয়ার পর মানে সামনে কিছু একটা পড়ছিল, উনি নাকি হচ্ছে ওনার স্বপ্নের ভিতরে দেখতেছে ওইটা আর কি উনি উপর দিয়ে চলে আসছে, ওই জন্য হচ্ছে ওটা ওনাকে দেখা দিছে। এভাবেই হচ্ছে স্বপ্নের ভিতরে দেখালো উনি হচ্ছে একটা কিছু উপর দিয়ে চলে গেছে, ওই জন্য হচ্ছে ওনাকে দেখা দিল। পরে এভাবে হচ্ছে কয়েকদিন যাওয়ার পর কবিরাজ দেখতেছে হচ্ছে না, অনেকগুলো কবিরাজ দেখাচ্ছে তাও হচ্ছে না। পরে একটা কবিরাজে দেখা পেলো। পরে উনি আসলো, এসে দেখার পর বাড়িটা ঘুরলো, সব কিছু দেখলো। দেখার পরে বললো আর কি একটা পূজা দিতে হবে। পরে আর কি পূজা দিল, মানে হচ্ছে নারিকেল আনলো, হচ্ছে সিঁদুর নারিকেল দিয়ে একটা সার্কেল তৈরি করলো। সার্কেলের ভিতরে হচ্ছে মোমবাতি, হিন্দুরা যেভাবে পূজা করে ঠিক ওইভাবে আর কি করছে। পরে সবাইকে বললো রাত্রে ঘরের দরজা বন্ধ করে সবাই সবার মতো চলে যেতে, আর ওনাকে হচ্ছে একা থাকতে, আর ওনাকে ধরে বসার জন্য ওনার একটা ছেলেকে রাখতে।
উনি কথা বলতে পারতেছে না, মুখ বাঁকা, ওই জন্য হচ্ছে ওনাকে রাখছে। রাখার পর জিজ্ঞেস করা হলো, যেটাই ধরলো জিন বা হচ্ছে ওনাকে আনা হলো মানে হচ্ছে ওই জায়গায়। কিন্তু হচ্ছে লাস্টে এক পর্যায়ে উনি কোনো কাজ হয় নাই, উনি কী কোয়েশ্চেন করছিল এগুলো হচ্ছে বলে নাই। কাজ না হতে ওনারা হচ্ছে ধরতে গেলে ওরা ভুয়া কবিরাজ হিসাবে গণ্য করা হলো, তাও হয়নি। পরবর্তীতে এবার যাইতে ওনার অবস্থা খুবই খারাপ, একদম মুখ বেঁকে যাচ্ছে, কথা বলতে পারতেছে না, হাত অবশ হয়ে যাচ্ছে, হাতও লাড়াতে পারতেছে না। পরে এমন সময় একজনের কথাতে একটা বড় মসজিদে হুজুরের দেখা পাই। উনি হচ্ছে একটা ভালো হুজুরই, বড় মানে ওনার নাম ডাক আছে অনেক। পরে হুজুর আসছে, আসার পর দেখে বলতেছে বাতাস লাগছে। হুজুর আর কি পুরোটা বিস্তারিত বলে নাই। হুজুর বলতেছে ওই জায়গায় যে মঠ ছিল হিন্দুদের, মঠে হচ্ছে কিছু একটা বসবাস আছে, খারাপ জিন, ওইটার পাল্লায় পড়ছে আর কি। হয়তো উনি রাত্রে 3টা বাজে বের হয়েছে, দরজায় নক করে বা কাশি বা কিছু দিয়ে বের হয় নাই, তো ডিরেক্ট বের হয়ে চলে গেছে। ওরা ছিল ওই জায়গায়, ওই যে উপর দিয়ে চলে আসছে, ওইটা ওদের চোখে বাজছে বা হচ্ছে ওদের মাইন্ডে লাগছে, ওই জন্য হচ্ছে পরে ধরছে আর কি, স্বপ্নে দেখা গেছে বা হচ্ছে যত ঘটনা করতেছে ওই করতেছে আর কি। পরে হুজুর আসছে, হুজুর আসা বাড়ি বন্ধ করার নিচ্ছে, তো হুজুর বাড়ি বন্ধ করতে পারতেছে না। মানে ওই জায়গায় হুজুর বললো ওরা তো একটার বসবাস না, এই জায়গায় হচ্ছে অনেকগুলো আছে, তাই উনি বাড়ি বন্ধ করতে পারতেছে না। তাছাড়া হচ্ছে দুষ্টদের সাথে আছে মানে অনেকগুলো ভালো জিনও আছে, ওই জন্য হচ্ছে হুজুর নিজের ইচ্ছাতেই যাচ্ছে না বাড়িটা বন্ধ করতে। পরে হুজুর আর কি অনেকগুলো তাবিজ দিল, পানি ভরা দিল, আস্তে আস্তে পরে 3-4 দিন যাওয়ার পর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আমন্ত্রণ জানাচ্ছি আরও একবার রাকিবুল হাসানকে মাইক্রোফোনের সামনে এসে তার ঘটনা শেয়ার করার জন্য। আশা করছি রাকিবুল হাসানের সেকেন্ড ঘটনাটাও আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি রাকিবুল হাসান রাকিব। আমি আপনাদের সাথে এখন যে গল্পটি শেয়ার করব সেটা একটা ব্ল্যাক ম্যাজিকের ঘটনা। এটি মূলত ব্ল্যাক ম্যাজিকটা করা হয়েছে একটা আয়নার মাধ্যমে। তো এই ঘটনাটি আমি সংগ্রহ করেছি রংপুর জেলার মিঠাপুকুর থানায়। আমার এক রিলেটিভের মাধ্যমে আমি গল্পটি সংগ্রহ করেছি। তো ঘটনাটার যে দুইজন মূল চরিত্র, একজন হচ্ছে আকমল হোসেন, আরেকজন হচ্ছে ইয়াকুব আলী। এরা দুইজনে হচ্ছে দুই ভাই। তো আকমল হোসেন উনি মোটামুটি অনেক সম্ভ্রান্ত পরিবারের একজন লোক, ওনার টাকা পয়সা অনেক কিছুই আছে। আর যেই ইয়াকুব আলী, ওনার হচ্ছে ওরকম খুব একটা জমি জমা বা টাকা পয়সা খুব একটা ছিল না। তো এরা দুই ভাই, তাদের মধ্যে হচ্ছে আকমল হোসেন বড় আর ইয়াকুব হচ্ছে উনি ছোট। তো এদের দুইজন আবার দুটা মেয়ে আছে, একটা মেয়ের নাম হচ্ছে মৈরম আর আরেকজনের মেয়ের নাম হচ্ছে কেয়া। তো যে মৈরম উনি হচ্ছে একটু মোটামুটি অ্যাগ্রেসিভ টাইপের, একটু ওনার ব্যবহারগুলো একটু খারাপ, গ্রামে সবার সাথে মোটামুটি একটু খারাপ ব্যবহার করতো। আর যে কেয়া ছিল ও অত্যন্ত ভালো একটা মেয়ে ছিল এবং ভালো স্টুডেন্টও ছিল। তো এক সময় ও দেখা যাচ্ছে যে ওই দুই ফ্যামিলির মধ্যে ওই সবসময় যেই মৈরমের যে ফ্যামিলি ছিল, আকমলের যে ফ্যামিলি, কেয়াকে সবসময় একটু হিংসা করতো। বিশেষ করে মৈরমের মা, মানে হচ্ছে কেয়ার হচ্ছে বড় আম্মা, উনি একটু কেয়াকে সবসময় হিংসা করতো, কারণ গ্রামের লোকজন সবসময় ওর পজিটিভ দিকগুলো বলতো, ওকে অনেক পছন্দ করতো। তো এটা মূলত প্রায় যুদ্ধেরও অনেক আগের একটা ঘটনা। তো ওই সময় কেউ যদি মেট্রিক পাস করতো বা এসএসসি পাস করতো, গ্রামের লোকজন সবাই দেখতে আসতো যে কে এসএসসি পাস করেছে বা কে মেট্রিক পাস করেছে। তো দুই বোনেই একসাথে পরীক্ষা দেয়, বাট দুর্ভাগ্যজনক কারণে হচ্ছে মৈরম হচ্ছে ও ফেল করে, আর কেয়া ও পাশ করে, ও হচ্ছে ফার্স্ট ডিভিশনে পাশ করে। ওই সময় সিজিপিএ বা এরকম ছিল না, ওই সময় ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন এরকম ছিল। তো যখন পাশ করে গ্রামের লোকজন সবাই অনেক প্রশংসা করে, সবাই অনেক খুশি হয়। তো এইটার প্রায় কিছুদিন পর যেটা হয় সেটা হচ্ছে একটা পরিবার থেকে বিয়ের পক্ষ আসে। যেহেতু ওই সময় গ্রামে 15-16 বছর হয়ে গেলে মেয়েদেরকে বিয়ে দিয়ে দিত। তো একটা ভালো একটা ফ্যামিলি থেকে বিয়ের সম্বন্ধ নিয়ে হচ্ছে আকমলের বাড়িতে আসে। আসার পর গ্রামের যারা এসে মোটামুটি অনেক প্রশংসা করে, বা ওরা ভালো লাগে যে মৈরমের সাথে ওনাদের ফ্যামিলির ছেলে বিয়ে দিয়ে দিবে। কিন্তু সমস্যাটা হয়, ছেলে পক্ষ থেকে যে ফ্যামিলিটা এসেছিল ওদেরকে ওরা একটা মিথ্যা কথা বলে। সেটা হচ্ছে যে ওনার মেয়ে মেট্রিক পাস করেছে, ওনার মেয়ে হচ্ছে গ্রামে প্রথম মেট্রিক পাস করেছে, এরকম একটা কথা বলে। তো পরবর্তীতে ওই ছেলের মামা গ্রামে খোঁজ খবর নিয়ে দেখে যে ওই মেয়েটার ব্যবহার খুব একটা ভালো না, সবার সাথে খুব খারাপ ব্যবহার করে। আর ওই মেয়েটা আসলে মেট্রিক পাস করেনি, করেছে ওর চাচাতো বোন কেয়া। তখন ঘটককে ডাকা হয়, ডেকে ঘটককে বলা হয় যে এরকম এরকম ব্যাপার, ওই কেয়া মেয়েটার খোঁজ আমাদেরকে দাওনি কেন? তখন ওরা বলছিল যে ওরা হচ্ছে খুব একটা সম্ভ্রান্ত পরিবার ছিল না, ওরা বাবা
খুব একটা জমি জমা এসব নেই, এই জন্য আমরা আপনাকে বলা হয়নি ওই মেয়ের ব্যাপারটা। বলছে না, ওই মেয়েকেই আমাদেরকে দেখা, ওই মেয়ের সাথে আমরা কথাবার্তা বলবো। পরে আবার ছেলেপক্ষ ওই কেয়ার বাসায় যায়, গিয়ে কথাবার্তা বলে ওদের ভালো লাগে, গ্রামের লোকজনের কাছেও শোনে, দেখে যে সবাই কেয়ার ব্যাপারে খুব পজিটিভ কথাবার্তা বলতেছে। তো এটা যখন পরবর্তীতে ওই ছেলেপক্ষ যখন কেয়াকে পছন্দ করে বা বিয়ের একটা ডেট ঠিক করার জন্য রাজি হয়, এটা যখন ময়ূরমের ফ্যামিলি মানে ময়ূরমের মার কাছে যখন চলে যায়, তখন ওরা ভাবে যে হয়তোবা ওরা ওই ছেলেপক্ষকে মিথ্যা কথা বলে ইচ্ছা করে এই বিয়েটা নষ্ট করে ওনার মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, যেহেতু ওই ছেলেপক্ষর মোটামুটি টাকা পয়সা বা ওরা একটু সম্ভ্রান্ত পরিবার। তো এটাতে ময়ূরমের মা কেয়ার বাসায় এসে অনেক রাগারাগি করে, অনেক বাজে বাজে কথা বলে এবং বলে তোর হচ্ছে এরকম লেখাপড়ার এত হচ্ছে সুনাম, মোটামুটি তুই দেখতে ভালো, তো এইগুলো তোর অহংকার, আমি সব শেষ করে দেবো। তো এটা বলে চলে যায়। এখন দুই পক্ষের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক তখন আর থাকে না। বিয়ের ডেটও প্রায় সব হয়ে যায়, মাসখানেকের মধ্যে বিয়ে হয়ে যাবে। তো এর কিছুদিন আগে, বিয়ের প্রায় 10-15 দিন আগে হুট করে ময়ূরমের মার পুরা হচ্ছে কথাবার্তা সব চেঞ্জ হয়ে যায়। উনি কেয়ার বাসায় গিয়ে নিজেই বলে যে আমি সরি, আসলে আমার এইভাবে কথা বলা ঠিক হয়নি, আর তোর বিয়েতে যে বিয়ে হবে, বিয়ের শাড়ি বা অন্যান্য তোকে সাজানোর জন্য যা যা প্রয়োজন এইগুলো সব হচ্ছে আমরা দিব। আমি যেহেতু তোর বড় আম্মা হই, আমার একটা অধিকার আছে যে তোকে সব কিছু দিয়ে সাজানোর। সো এইগুলো আমি সব কিছুই তোকে গিফট করবো বিয়ের সময়। তো ওইভাবেই হচ্ছে ময়ূরমের মা হচ্ছে কেয়াকে বিয়ের শাড়ি কিনে দেয় বা আনুষ্ঠানিক আর যা কিছু লাগে এবং ওকে সাজানোর জন্য যা যা প্রয়োজন সব কিছুরই ব্যবস্থা করে যায়। তো বিয়ের দিন যখন কেয়া শাড়ি পরে, তখন দেখে যে ওর শাড়ির একটা অংশ কাটা। তখন ময়ূরম ওর যে বড় আম্মা ওনাকে জিজ্ঞেস করে যে বড় আম্মা এটা কেন জানি কাটা। তখন বলে যে আমি তো লক্ষ্য করিনি, হয়তো বা যেখান থেকে কিনেছিলাম কোনো কারণে এটা ছিঁড়ে গেছে বা কোনো সমস্যা হয়েছে, প্রবলেম নেই, এটা দেখা যাবে না, তুমি বিয়েটা শেষ করে ফেলো। তো বিয়েটা মোটামুটি ভালোভাবে শেষ হয়ে যায়। বাট মূল ঘটনা শুরু হয় বিয়ের 1 মাস পর। 1 মাস পর যেটা হয় যে হুট করে কেয়ার বাসায় ওনার যে বড় মা, ময়ূরমের যে মা, উনি কেয়ার শ্বশুরবাড়িতে বেড়াইতে আসেন। কেয়ার শ্বশুরবাড়িতে বেড়াতে আসার সময় একটা ছোট প্রায় 1.5 থেকে 2 হাতের মতো হবে একটা আয়না নিয়ে আসে। নিয়ে এসে এরকম বলে যে মা এরকম তোকে দেখতে আসলাম, আর খালি হাতে আসলে কেমন হয়, তা আমার কাছে কেমন যদি মনে হচ্ছে যে তোকে একটা আয়না দিই, আয়নাটা তো রুমে থাকলে সব সময় দেখা যাবে তোর আমার কথাও মনে পড়বে, প্লাস আয়না তো প্রত্যেক মেয়েরই লাগে। তখন মানে কেয়া বলতেছিল যে বড় মা আমার বাসায় তো আয়না আছে, সমস্যা নেই, আপনি এনেছেন, তারপর আমি এটা রেখে দেব। তখন কেয়ার বড় মা বলে যে না, এটা আমি নিজেই হচ্ছে তোর রুমে সেট করে দিব, তোর রুমে এটা সবসময় থাকবে। তখন কেয়ার হচ্ছে বড় মা উনি রুমের মধ্যে আয়নাটা সেট করে দেয়। দেওয়ার পর কেয়া আসলে রান্না বান্না নিয়ে রান্নাঘরে অনেক ব্যস্ত ছিল, ওনার যেহেতু আত্মীয় স্বজন আসতে খাওয়া দাওয়া করাবে। তো উনি ওনার বড় মা বারবার বলতেছিল যে তুমি আসো, একটু আয়না দেখো, তোমার মুখ দেখো বা আয়নাটা দেখো কেমন হয়েছে। তো যখন কেয়া আয়নার সামনে ওনার ফেসটা শো করে বা দেখে, তখন হুট করে উনি নিজে থেকে শরীরের মধ্যে একটা কেমন যেন একটা অস্থিরতা কাজ শুরু হয়ে যায়। তখনই মাথা হুট করে ভার হয়ে যায়, কেমন যেন একটা বিতৃষ্ণা ভাবের মতো ওনার চলে আসছে একটা। তো উনি আসলে তখন এইসব কোনো কিছু মাথায় নেয়নি। তো স্বাভাবিকভাবেই ওনার বড় আম্মা খাওয়া দাওয়া করে চলে যায়। তো ওনার বড় আম্মা খাওয়া দাওয়া করে চলে যাওয়ার পর তার 2 দিন পর প্রথম যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে যে কেয়ার অনেক ঘুম পায়। দেখা যাচ্ছে যে উনি যদি সামান্য কোথাও গিয়ে কারোর সাথে কথাও বলে 10 মিনিট, তারপরে দেখা যাচ্ছে ওনার ঘুম পেয়ে যায়। আরও যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে ওনার আস্তে আস্তে মাথার চুল উঠতে শুরু করে। দেখা যাচ্ছে যে উনি গোসল করতে গেছে, ওনার প্রচুর চুল পড়ে যাচ্ছে। তো এটা উনি প্রথমের দিকে কোনো কিছু ওইভাবে খুব একটা নজরে দেয়নি, কিন্তু ওনার সবচেয়ে যে প্রবলেমটা শুরু হয়, উনি যখনই ঘুমায় তখনই উনি একটা স্বপ্ন দেখে। এটা খুব পাতলা একটা মেয়ে, দেখতে মোটামুটি অনেক কালো, ডার্ক কালার হবে এবং মাথায় কোনো চুল নাই, একটা মেয়ে শুয়ে থাকে, আর তার পাশে একটা অনেক বয়স্ক একটা বুড়ি, প্রায় 70-80 বছর হবে, ওনার সারা শরীরে হচ্ছে মানে ফুঁক দেয়। এইটা উনি যতবারই ঘুমায়, উনি দিনে মিনিমাম 2-3 বার করে এই স্বপ্নটা দেখে। এবং ওই সময় কেয়া প্রতিদিন মিনিমাম 5-6 বার করে ঘুমায় এবং উনি ঘুমাইলে ওনার 4 ঘন্টা 5 ঘন্টার উপর ঘুমায় যায় একদম। তো এটা নিয়ে ওনার শ্বশুরবাড়িতেও ওনার শাশুড়ি, শ্বশুর, ওনার জামাই সবার সাথেই অনেক মানে একটু সম্পর্ক নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়। সবাই বলে যে হ্যাঁ তুমি কেন এত ঘুমাচ্ছ, কেন প্রবলেম হচ্ছে। এদিকে ওনার চুলের অবস্থা খুব বাজে, চুল পড়তেই থাকে। তারপর যে প্রবলেমটা শুরু হয় সেটা হচ্ছে ওনার আস্তে আস্তে, উনি অনেক ফর্সা ছিল,
ওনার সারা শরীর আস্তে আস্তে অনেক কালো হয়ে যায় এবং ওনার পায়ের পাতা এটা খুব বাজে আকারে ফেটে যাওয়া শুরু করে এবং সারা শরীরে ওনার যে চামড়াগুলো আছে চামড়াগুলো আস্তে আস্তে খসা শুরু করে। তো ওনারও অনেক ডাক্তার দেখায়, অনেক কিছু দেখায়, কিন্তু কোথাও কোনো লাভ হচ্ছিল না। এক সময় পুরা মাথা ওনার প্রায় কোনো চুল থাকে না, উনি পুরো নারীর মতো হয়ে যায়। তো এটা নিয়ে ওরা এমনিতে অনেক টেনশনে আছে। তো যেহেতু উনি সবসময় খুব ঘুমাতো, তো ওনার হাজবেন্ড একদিন ওনাকে বলে যে এরকম আজকে রাতে আমি লেট করে আসবো, তুমি তো ঘুমাই গেলে তোমাকে ডাকলে তুমি সহজে ওঠো না, তো তুমি দরজাটার মধ্যে জাস্ট হালকা কিছু দিয়ে একটা আটকায় রাখিও, আমি দরজায় ঢুকে খাওয়া দাওয়া করে ঘুমাই যাব। তো উনি ওই কাজটা করেই কেয়া ঘুমায় যায়। তো এখন হুট করে ওনার হাজব্যান্ড যখন রাতে আসে দেখে যে একটা বয়স্ক মহিলা ওনার খাটের সামনে দাঁড়ায় আছে, দাঁড়ায় এসে কি যেন মানে মনে মনে কথা বলতেছে, বোঝা যাচ্ছে না কথাগুলা, আর পুরা সারা শরীর হচ্ছে ফু দিচ্ছে। তো উনি মনে করছে যে হয়তো বা পাশের বাসার কোনো বুড়ি মহিলা বা কেউ একজন কবিরাজ আসছে, হয়তো বা ওনার শরীর খারাপ, ওনার স্ত্রীর হয়তো বা ঝাড়ফুঁক বা কিছু এরকম করতেছে। এটা যে প্যারানর্মাল কোনো কিছু সেটা ওর হাজব্যান্ড বুঝতে পারেনি। তারপর যেটা হয় সেটা হচ্ছে যখন ওনার হাজব্যান্ড, যেহেতু ভিতরে একজন মহিলা আছে, বয়স্ক মহিলা আছে, এই জন্য ওনার হাজব্যান্ড রুমে ঢোকার আগে ওনার ওয়াইফের একবার নাম ধরে ডাকে। যখন নাম ধরে সাথে সাথেই ওই যে বয়স্ক মহিলাটা ছিল, যে বুড়িটা ছিল, উনি একটা হচ্ছে আলোর কুণ্ডলীর মতো হয়ে গিয়ে আয়নার ভিতর পুরোপুরিভাবে ঢুকে যায়। তো যখন আয়নার ভিতর ঢুকে যায় উনি অবাক হয়, ওনার স্ত্রীকে ডাকার পর বলে যে এরকম এখানে একটা আমি একটু আগে দেখলাম যে একটা বুড়ি মানুষ আছে, তোমাকে ফু দিচ্ছে, তোমাকে ঝাড়ফুঁক করতেছে, তো উনি গেল কোথায়? তো না, স্ত্রী বলতেছে না তুমি হয়তো ভুল দেখছো, এখানে তো কেউ ছিল না, আর আমি তো কাউকে দেখিও নেই। তো তারপর রাসেল ভাই যেটা হয় সেটা পরের দিন কেয়া তো অনেক অসুস্থ, ওনার এমন অসুস্থ উনি আসলে ঠিক মতো দাঁড়াতেই পারতো না, ওনার শরীর পুরো ভেঙে গেছে এবং কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারে না। তো হুট করে একদিন ওনার আয়নার মধ্যে ওনার হচ্ছে ফেসটা উনি দেখার পর উনি হুট করে এইটা হচ্ছে অনুধাবন করতে পারে, সেটা হচ্ছে উনি স্বপ্নে যে একটা মেয়েকে দেখতো, যে মাথায় কোনো চুল নাই, অনেক রোগা, অনেক ব্ল্যাক হয়ে গেছে মেয়েটা, ওই সেম হচ্ছে মানে ওই যে মেয়েটা যেরকম আকৃতি ছিল বা মেয়েটার যেরকম যা কিছু ছিল সেম হচ্ছে ওরকম হয়ে গেছে। প্লাস ওনার হাজব্যান্ডও সেম গতকাল রাতে বলল যে এরকম একটা বুড়ি হচ্ছে ওকে ঝাড়ফুঁক করতেছিল, প্লাস বুড়িটা হচ্ছে অনেক বয়স্ক এবং ওনার হাজব্যান্ড ওরকম বুড়ি আকৃতির একটা মহিলা দেখছে। দেখার পর সাথে সাথে ওনার শাশুড়ির সাথে কথাটা শেয়ার করে, বলে যে এরকম শাশুড়ি আম্মা আমার এরকম প্রবলেম হচ্ছে, তো আমার এই আয়নাটা কেন জানি বাসায় আসার পর থেকে আমার শরীর অনেক নষ্ট হয়ে গেছে, প্লাস আমার সব কিছুই প্রায় প্রবলেমের দিকে চলে আসছে। তখন ওনার শাশুড়ি বলে যে হয়তো ভাই আয়নাটার মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, চলো একটা আয়নাটা আমরা দেখি। তো আয়নাটা যখন ওরা মানে যেহেতু পিছনের দিকে হুক দিয়ে লক করা ছিল, যখন আয়নাটা ওরা খুলে ফেলে, পিছনে একটা কাঠের মতো ছিল, কাঠটা খুলে দেখে যে একটা ছোট্ট একটা শাড়ির কাটা অংশ আছে, একটা লম্বা চুল আর পায়ের নখ। তো ওই শাড়িটা কেয়ার তখন মনে পড়ে যে এই শাড়িটা হচ্ছে হয়তো বা ওনার বিয়ের সময় এই শাড়িটা ওনার বড় আম্মা দিয়েছিল। তখন ওই শাড়িটা বের করে যে কাটা অংশটা ছিল, ওই কাটা অংশটা যখন মিলায় দেখে তখন দেখে যে হ্যাঁ এটা ওই বিয়েরই শাড়ি। তারপর ওরা সাথে সাথে একটা কবিরাজের কাছে যায়, গিয়ে সব কিছু খুলে বলে এবং ওই আয়নাটাও নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর ওই কবিরাজ বলে যে হ্যাঁ এটা আপনার বড় আম্মাই আপনার সাথে করেছে, হয়তো বা আপনার সাথে কোনো একটা শত্রুতা ছিল, আপনাকে একটা জিন দিয়ে প্রজেস্ট করছে এবং ওনার আসলে লক্ষ্য ছিল যে আপনাকে এইভাবে একদম শেষ করে দেবে। তখন মানে কবিরাজ তখন এই কেয়ার ফ্যামিলি বলতেছিল যে এটার পরিত্রাণ কি করা যাবে। তখন উনি বলতেছিল যে আসলে এটার আমি চিকিৎসা করতে পারবো, বাট এটা চিকিৎসা করতে যত সময় লাগবে ততদিনে ওনাকে আর বাঁচানো যাবে না। তার থেকে সবচেয়ে বেটার হয়, ভালো হয় যে আপনি আপনার বড় আম্মার সাথে গিয়ে কথা বলে জোরপূর্বকভাবে এই জিনিসগুলা উনি কিভাবে করতেছে সেটা নিয়ে আপনি কথা বলেন। তারপর কেয়ার যেই বড় আব্বা ওনাকে সব কিছু খুলে বলে, উনি প্রথমে বিশ্বাস করে না, তারপর প্রমাণ সব কিছু দেখায়, তখন হচ্ছে উনি ওনার স্ত্রীকে অনেক চাপ দেয়, বল প্রয়োগ করে। তখন ওনার স্ত্রী অ্যাকচুয়ালি সব কিছু খুলে বলে। ওনার স্ত্রী বলে যে হ্যাঁ আসলে আমার ওর ওপর রাগ ছিল, এই জন্য আমি একটা কবিরাজের কাছে গিয়েছিলাম, ওই কবিরাজ বলেছিল যে ও যে শাড়ি পরবে বিয়েতে, ওই শাড়ির হচ্ছে একটা কাটা অংশ লাগবে, তারপর ওর পায়ের নখ লাগবে, তারপর ওর মাথার চুল লাগবে, এই জন্য আমি ওর বিয়েতে ওকে সাজানোর জন্য যা যা প্রয়োজন এটা আমি আর হচ্ছে ময়ূরম দুজন মিলে করেছিলাম, যাতে আমরা এই জিনিসগুলো খুব ইজিভাবে কালেক্ট করতে পারি। আর ওই কবিরাজ ওর মতো দেখতে একটা পুতুল বানায় দিছিল, ওই পুতুলটা
দেখা যাচ্ছে যে যদি ওই পুতুলের চুল কাটা হয়, ওই মেয়ে আস্তে আস্তে ততদিনে ওর চুল সব পড়ে যাচ্ছে। এরকম ওদের যে লক্ষ্য ছিল যে আস্তে আস্তে ওই মেয়েরকে একদম শেষ করে দিব, ওই মেয়েটা যেন একদম যেন মারা যায়। তারপরে ওনার বড় আম্মাকে অনেক রাগারাগি করার পরে এক পর্যায়ে ওনার বড় আম্মা নিজের ভুল স্বীকার করে, প্লাস বলে যে এরকম এই পুতুলটা উনি কোথায় রেখেছে। তো পুতুলটা ওদের গ্রামে একটা পুরাতন একটা ভাঙ্গা কবরস্থান ছিল, ওখানে প্রতি মাসে ওরা গিয়ে গিয়ে ওই পুতুলটার যে ক্ষতিগুলো করতো, ওই ক্ষতিগুলো আস্তে 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 সেই সেম ক্ষতিগুলো হচ্ছে কেয়ার মধ্যে পড়তো। তো তারপরে যখন ওই পুতুলটা কালেক্ট করা হয়, করার পর তারপর আস্তে আস্তে চিকিৎসার মাধ্যমে পরে কেয়া ভালো হয়ে যায়। তো এই ছিল আমার ঘটনা। ধন্যবাদ সবাইকে।